আজ গল্প কবিতা পাঠের আসরে আমরা পড়ব আফ্রিকা কবিতার বিষয় আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সত্য শিব সুন্দরের পূজারী। অসুন্দর তথা শ্রীহীনতাকে তিনি সর্বদা বর্জন করেছেন। একটি নিতান্ত ভৌগোলিক সত্য, ঐতিহাসিক সত্য ও মানবিকতাকে তার অমর সৃজনের তুলিতে অপূর্ব চিত্রকল্প দান করেছেন এই কবিতায়। আর স্রষ্টারা সবসময় কী করে? সত্য সুন্দরের আরাধনা করে, সত্যের সন্ধান ও সুন্দরের আরাধনা করেন। রবীন্দ্রনাথের অমূল প্রতিভার আলোয় এমনই এক অভূতপূর্ব অত্যাশ্চর্য কাব্যরূপ পেয়েছে আফ্রিকা কবিতা। ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলি বহুকাল ধরেই আফ্রিকার বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন করে দমনপীড়ন চালাচ্ছিল। 1935 খ্রিস্টাব্দে ইতালির মুসোলিনি আফ্রিকার আবিসিনিয়া, বর্তমানে ইথিওপিয়া আক্রমণ করে। ফ্যাসিস্ট মুসোলিনির আবিসিনিয়া দখলের ঘটনা কবির মনে ক্ষোভের সঞ্চার করে। রবীন্দ্রনাথের স্নেহধন্য কবি অমিয় চক্রবর্তীর অনুরোধে কবি এই কবিতা লেখেন। এই কবিতা শুধু একটি আফ্রিকা মহাদেশকে নিয়েই যে লেখা সেটা নয়। কবি বারবার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গর্জে উঠেছে। আফ্রিকা তেমনই একটি কবিতা যেখানে কবির সহানুভূতি প্রকাশ পেয়েছে, আর সমস্ত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কবি প্রবল ধিক্কার জানিয়েছেন। এই কবিতায় প্রথম অংশে একটি ভৌগোলিক সত্য, কিভাবে আফ্রিকার সৃষ্টি হচ্ছে, কেমন ছিল সেই সৃষ্টির দিনগুলি। আর কবিতার দ্বিতীয় অংশে দেখি এক ঐতিহাসিক সত্য, আফ্রিকার অবস্থাটাই বা কেমন ছিল, কিভাবে দেখতো আফ্রিকাকে বাইরের পৃথিবী। আর তৃতীয় অংশে যারা আফ্রিকাকে শোষণ করলো সেই দেশগুলি তখন কী অবস্থায় ছিল। অর্থাৎ সভ্যতার একটা বৈপুরত্ব ফুটে ওঠে কবিতার এই তৃতীয় অংশে। সভ্যতার মধ্যে চিরকাল শোষক শোষিতের একটা লড়াই চলে, সেই লড়াইয়ের একটি প্রেক্ষিত কবি রচনা করেছেন তৃতীয় অংশে। শেষ অংশে কবি নিজস্ব উপলব্ধি প্রকাশ করেছেন, যেখানে সভ্যতার কথা রয়েছে, বিবেকের কথা রয়েছে। কবি আশাবাদী, হিংসা নয়, মানবতার সত্যকে বিশ্বাস করেন। আর সেই মানবতার পূর্ণ বাণী শোনাতে কবি আহ্বান করেছেন যুগান্তের কবিদের, যারা সত্য সুন্দরের কথা বলে। কবিতার প্রথম স্তবকে দেখি উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নধৈ ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। সৃষ্টির একেবারে আদিলগ্নে সব গণ্ঠের মধ্যে ছিল। ভূমিকম্পের ফলে, বারবার প্রাকৃতিক বিপর্যয়ের ফলে টেকটনিক প্লেটগুলি একটা সময় আফ্রিকান প্লেটে তো সৃষ্টি হয়, আর রুদ্র সমুদ্র এসে প্রাচ্য অর্থাৎ পৃথিবীর পূর্বভাগের মহাদেশগুলির থেকে বিচ্ছিন্ন করে নিয়ে গেল আফ্রিকাকে। আফ্রিকা গড়ে উঠল একটা স্বতন্ত্র মহাদেশ। এই তথ্য আমরা পাই 1915 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার আমাদের দিয়েছেন, যেটা কন্টিনেন্টাল ড্রিফট নামে পরিচিত। আর এই তথ্যের নিয়েই কবির লেখনী একটা অনবদ্য রূপ দান করেছেন আফ্রিকা কবিতাকে। এক দুর্গমের রহস্য আর দুর্বোধ সংকেত দিয়ে গড়ে ওঠা রহস্যময়ী আফ্রিকা, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। সাংবাদিক হেনরি স্ট্যানলির কথায় আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে, যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। আফ্রিকা সেই অন্তপুরেই, সেই আড়ালে নিজের যাবতীয় ভয়কে পরাজিত করার চেষ্টা করছিল। উন্নত সভ্য পৃথিবী আফ্রিকার সাপদ সংকুল অর্থাৎ হিংস্র বন্য জন্তু জানোয়ারে ভরা পরিবেশ দেখে ভয় পাচ্ছিল।
আফ্রিকার ওই পরিবেশ ছিল একেবারে অপরিচিত। আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্য, রহস্যময়তা ছাড়াও একটা ভয়ঙ্কর দিক ছিল। সেই আফ্রিকা কেমন? অন্ধকারাচ্ছন্ন, কুসংস্কার, আদিম, যাকে দেখে সভ্য পৃথিবী বা সভ্য সমাজ ভয় পেত, উপেক্ষাও করতো আফ্রিকাকে। আর সেই ভীষণ প্রতিকূলতাকে জয় করার চেষ্টা করছে, নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে আফ্রিকা। বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচাচ্ছিল হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনাদে। তাণ্ডবের দুন্দুভিনাদ বলতে আমরা বুঝি রুদ্র শিব যেমন সতীর মরদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য বা ধ্বংসলীলা চালিয়েছিল, তেমনি রণদেহী ভয়ঙ্কর কুসংস্কারময় ঘন অরণ্যে ঘেরা দুর্গম সাপত সংকুল আদিম আফ্রিকা বিভীষিকার মহিমায় নিজের ভীষণ রূপকে দূর করতে চেয়েছিল। এই যে এখানে রবীন্দ্রনাথ এক ভৌগোলিক সত্যকে ফুটিয়ে তুলেছেন এই অংশে, একটা অনন্য রূপ পেয়েছে একটা ভৌগোলিক সত্যকে, কত সুন্দরভাবে তিনি প্রকাশ করেছেন। এবার আমরা আসবো কবিতার দ্বিতীয় অংশে। সেখানে দেখি আফ্রিকাকে সভ্য দেশগুলো কেমনভাবে দেখত, উপেক্ষার দৃষ্টিতে, আবিল দৃষ্টিতে, অবহেলার দৃষ্টিতে। আফ্রিকার মানুষদের ঘৃণা করত, বর্বর, অসংস্কৃত মনে করত। অপরিচিত ছিল তাই আফ্রিকার মানবরূপ। ছায়াবৃত্তা হলো বনস্পতির নিবিড় পাহারায় ঘেরা, যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, সেই জন্যই ছায়াবৃত্তা। অপেক্ষার আবিল দৃষ্টিতে তাকে দেখত। কিন্তু সেই এবার কি হলো, সেই সভ্য দেশগুলো আবিষ্কার করলো আফ্রিকার বিপুল প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যকে। সেই সম্পদের লোভে সাম্রাজ্যবাদী সভ্যতা গর্বে গর্বিত যে ইউরোপীয় শক্তি আফ্রিকাকে শোষণ করার অধিবাসীদের পরাধীন করল, আর সেখানে ইউরোপীয়রা উপনিবেশ গড়ে তুলল। এইভাবে সভ্যতার বর্বর লোভের বশে কঠিন হাতকড়ি পরানো হলো আফ্রিকাকে। লুণ্ঠন হলো আফ্রিকার বস্তু সম্পদ, মানব সম্পদ, প্রাকৃতিক সম্পদ। মানুষরা লোহার হাতকড়ি নিয়ে। কারা তারা? উদ্ধত ইউরোপীয় সভ্যতা, যারা নিজেদের সভ্য জাতির গর্বে যারা অন্ধ, তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। নোক যাদের তীক্ষ্ণ, এলো মানুষ ধরার দল। নির্লজ্জ অমানুষতা প্রকাশ করলো বর্বর সভ্য জাতি, যারা ক্ষমতা, লোভ আর সভ্যতার অহংকারে অন্ধ। তাই আফ্রিকার মানব রূপ তাদের চোখে ধরা পড়েনি। আফ্রিকার ক্রন্দন ও বেদনা অন্য দেশগুলিরও বোধগম্য হয়নি। অসহায় আফ্রিকা নীরব ক্রন্দন প্রতিবাদের ভাষা পায়নি। আফ্রিকাবাসীর ভাষাহীন কান্নার বাষ্পোচ্ছ্বাসে সেখানকার অরণ্য পথে ধুলো ভিজে গেছে। চোখের জল আর রক্তে সে ধুলো হয়েছে পঙ্কিল কর্দমাক্ত। ইউরোপীয়দের বর্বর লোভের শিকার হয়েছে আফ্রিকা। শুধুমাত্র আফ্রিকার মাটিকে তারা রক্তাক্ত করেনি, তারা অপমানিত করেছে মানবতার ইতিহাসকে। স্বৈরাচারী বিদেশি রাজশক্তি আফ্রিকা তথা মানব সভ্যতার ইতিহাসকে এক অপমানের কলঙ্কিত অধ্যায়, ইতিহাসে এক অপমানের কলঙ্কিত অধ্যায় রচনা করেছে। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যপথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে, অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এইভাবে যুগে যুগে সাম্রাজ্যবাদী শক্তির কাছে অপমানিত হয় সাধারণ জনজীবন। এবার আসবো কবিতার তৃতীয় অংশে। যারা আফ্রিকাকে রক্তাক্ত করলো, অপমানিত করলো, তারা কেমন ছিল? না, তাদের কিছু হয়নি, তারা বেশ ভালোই ছিল, বেশ নিরাপদে ছিল।
সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠল সুন্দরের আরাধনা। দেখো, একদিকে মানবতার চরম লাঞ্ছনা অপমান, অন্যদিকে জীবন বয়ে চলেছে শান্ত ছন্দে, নিরুদ্বিগ্ন। একই সময়ে ইউরোপীয়দের শোষণে পীড়নে আফ্রিকাবাসীর আর্তনাদ, অন্যদিকে সমুদ্র পাড়ে তখন শান্তির বাতাবরণ। সভ্যতার এক অন্তর্সার শূন্যতা প্রকট হয়ে উঠেছে কবির লেখনীতে। একই মানবজাতির মধ্যে বহু বৈচিত্র্য আর বৈপরীত্যকে তুলে ধরেছেন কবি কবিতার এই অংশে। এবার আমরা একেবারে কবিতার শেষ প্রান্তে এসে দেখি পশ্চিম দিগন্তে তখন কি হচ্ছে। পশ্চিম দিগন্ত বলতে আমরা বুঝছি পৃথিবীর যে পাশ্চাত্য দেশগুলি যারা স্বৈরাচারী আফ্রিকাদের উপরে অত্যাচার করছিল, বিশেষ করে ইউরোপীয় শক্তিকে বোঝানো হয়েছে। প্রদোষকাল ঝঞ্ঝার রুদ্র শ্বাসে, এখানে প্রদোষকাল হলো সন্ধ্যাবেলা বা সভ্যতার একেবারে শেষ সময় বা সেই সভ্যতার একদম শেষ প্রান্তে। ঝঞ্ঝা বাতাস রুদ্ধশ্বাস হলো নানা প্রতিকূল অবস্থায়। তখন কি হলো, পশুরা গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এলো। এখানে পশু বলতে সভ্য ইউরোপীয়দের বোঝানো। পশুর মতো যারা আফ্রিকার আদিবাসীদের প্রতি হিংস্র আচরণ করেছিল, গুপ্ত বিবর থেকে তারা বেরিয়ে এলো। আর গোপন বিবর হলো সাম্রাজ্য লোলুপ ইউরোপীয়দের যে বাহ্যিক সভ্যতার আড়ালে লুকিয়ে রাখা পাশবিক হিংস্র রূপকে বোঝানো হয়েছে, যারা তথাকথিত ভদ্রতা, সভ্যতা, মানবিকতার গোপন বিপদ থেকে বেরিয়ে এসে নিরীহ আফ্রিকাবাসীদের উপর চরম আঘাত এনেছে। তারা এসে কী করলো? অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। অশুভ ধ্বনি বলতে মানবতার অপমান। এখানে যেন শোষণের হুঙ্কার, সাম্রাজ্যবাদের হুঙ্কার, আফ্রিকাবাসীদের উপর চরম পীড়নকে বোঝানো হয়েছে। তাদের লুণ্ঠন করেছে সম্পদ, হরণ করেছে মানবত্ব। স্বৈরাচারী লোলুপ রূপকে অশুভ ধ্বনি বলা হয়েছে। কিন্তু আমাদের বিশ্বকবি আশাবাদী। তিনি বিশ্বাস করেন স্বয়ং সাম্রাজ্যবাদের হিংসাকে নিঃশেষ করতে হবে। কারা করবে এই কাজ? কে হবে কাণ্ডারি? মানবতাবাদী কবি যুগান্তের কবিদের তাই আহ্বান করেছেন। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। কবি বিশ্বাস করেন কবি সাহিত্যিকের লেখনী তলোয়ারের মতো। যা কিছু পুরানো, যা কিছু দীর্ণ, সমস্ত গ্লানি, দীর্ণতা, জীর্ণতাকে দূরে রেখে নতুন যুগের সূচনা করা যায়। আর এই কাজটা কারা পারে? যুগান্তের কবি বা কবি সাহিত্যিক। তারাই অন্ধকারের উৎস থেকে অশুভকে মনুষ্যত্ব আর শুভবোধের আলোয় উৎসারিত করতে পারে। তাই কবি যুগান্তের কবিদের আহ্বান করেছেন। কবি অরণ্যে ছায়া অবগুণ্ঠনিকাকে কোনা করেছেন। সাম্রাজ্যবাদের লোভ আফ্রিকার মান হরণ হয়েছে, তাই তার পাশে এসে দাঁড়াতে হবে। তার কলঙ্কিত অধ্যায়ের শেষ ঘটিয়ে নতুন যুগের শুভারম্ভ করতে হবে। স্বৈরাচারী নির্যাতন মানব সভ্যতার চরমতম পাপ। অর্থাৎ সভ্যতার এই সংকট মুহূর্তে পাপের বিরুদ্ধে গিয়ে মানবতা ও শান্তির পক্ষে যুগান্তের কবি যে বাণী উচ্চারণ করতে পারে, তা হলো সভ্যতার সংকটকালে শেষ পূর্ণবাণী, ক্ষমা করো। ক্ষমা হলো মানব মনের বড় গুণ, যার প্রকাশে মানব সমাজ সুন্দর, সমৃদ্ধ হয়। আসলে এটা একটা কোনো মহাদেশের সৃষ্টিলগ্ন বা সাময়িক অবস্থা বা অপমানের ইতিহাসকে কেন্দ্র করেই কবি লেখেননি। বিশ্বকবি সমস্ত সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছে। কবি হিংসার অবসান
ও মানবতার জয় কামনা করেছেন। বিশ্বের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের হয়ে সংবেদনশীল কবি নতজানু হয়েছেন মানহারা আফ্রিকার কাছে। এখানেই বিশ্ব মানবতাবাদের পরিচয় পাওয়া যায় এই কবিতায়।